নমস্কার। খবরদার, কথা নয়। আমরা কথা নয় মানে কথা বলবেন না এমন না, আমরা কথা বলবো এবং বাস্তব দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলবো এবং এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এসব নিয়েই কথা বলবো, মানে অন্য কোনো কথা নয়। আজকে ছাত্রছাত্রীদের জন্য, গতদিন কেমিস্ট্রি নিয়ে করেছিলাম ছাত্রছাত্রীদের জন্য, ছাত্রছাত্রীরা যথেষ্ট আমাদের সাড়া দিয়েছ, তোমাদের কাজেও লেগেছে বোঝা যাচ্ছে। আজকে সেই রকম খুব কাছে এন্ট্রান্স পরীক্ষা রয়েছে 26 তারিখ থেকে। এই এন্ট্রান্স পরীক্ষার প্রয়োজনীয় কী দৃষ্টিভঙ্গি হবে, প্রথমেই বলে রাখি, ভয় পাওয়ার কিছু নেই। খবরদার কথা নয়, বিশ্বাস করে তোমাদের সাফল্য দরজায় কড়া নাড়ছে, শুধু আহ্বান করার অপেক্ষায়। আজকে পদার্থবিদ্যা বা ফিজিক্স বিশাল জায়গার, অনেক কথা বলা যেতে পারে। আমরা তোমাদের প্রয়োজনে লাগে এমন বিষয় নিয়েই আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে এসেছেন এই শিক্ষারঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ, শ্রী কবির ভৌমিক। তিনি ব্যক্তিগত জীবনে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং এই মুহূর্তে ছাত্রছাত্রীদের সঙ্গে ব্যাপকভাবে নিবিড়ভাবে ওনার যোগাযোগ করব। সরাসরি আপনার কাছে চলে যাই। সেটা হচ্ছে যে সামনে এন্ট্রান্স পরীক্ষা রয়েছে। এই মুহূর্তে মাধ্যমিক পাশ করার পরে উচ্চ মাধ্যমিক পেরিয়ে গিয়ে তাদের নিজস্ব গুরুত্বপূর্ণ জীবন গঠন করার ক্ষেত্রে একটা লক্ষ্যমাত্রায় পৌঁছানোর চেষ্টা, এই পৌঁছানোর চেষ্টাটাই হচ্ছে এই এন্ট্রান্সের মাধ্যমেই হবে। আমরা মনে করি 100%ই সাফল্য পাবে। এখন কথা হচ্ছে যে কিছু কিছু জায়গায় ফিজিক্সের বা পদার্থবিদ্যায় একটা ভীতি, ছোটোখাটো ভীতি কাজ করে। সেটা থেকে বেরিয়ে আসার জন্য এবং এন্ট্রান্সের ক্ষেত্রে কি ভূমিকা তারা নিতে পারেন? সবচেয়ে প্রথম আমি এই চ্যানেলের পুরো টিমকেই ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, তো আপনি যেহেতু এন্ট্রান্সের কথা বলছেন, এমনিতে যেহেতু খুব কাছাকাছি, তো এন্ট্রান্সটার অ্যাকচুয়াল নেম হচ্ছে জেই মেন্স। এটা হচ্ছে জেই ইঞ্জিনিয়ারিং লেভেলের যে কোনো কলেজে ভর্তি হওয়ার জন্য প্রথম ধাপ হচ্ছে গিয়ে আপনার জেই মেন্স। এই জেই মেন্সে একটা পার্সেন্টাইল অ্যাচিভ করলে তারপর আপনাকে যেই অ্যাডভান্সে বসতে দেওয়ার সুযোগ করে দেবে। মানে যেই অ্যাডভান্সটা হচ্ছে, আমি দু পার্টি এটা প্রাথমিক লেভেল। যেই মেন্সটা আপনি যদি একটা ভালো স্কোর করেন তাহলে আপনি একটা লেভেলের কলেজ অবধি পেতে পারেন। যেরকম ধরুন এনআইটিস, আমাদের দেশের এনআইটিস আছে অনেকগুলো। ওই এনআইটিস, তারপর আপনার ধরুন শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ওই ভালো ভালো কলেজগুলো আপনি যেই মেন্স ভালো স্কোর করলেই যেতে পারেন। এবার আপনার কাছে নেক্সট যেই কলেজগুলো আছে, যেগুলো টপ লেভেলের আইআইটিস বলে যেগুলো পরিচিত, ওগুলোতে পেতে গেলে আপনাকে যেই অ্যাডভান্স কোয়ালিফাই করতে হবে। আচ্ছা, সো যেই অ্যাডভান্স কোয়ালিফাই করতে গেলেও কিন্তু আপনাকে যেই মেইনটা দিয়ে আসতে হবে। আপনি যেই মেইনসে নির্দিষ্ট মার্কস, ধরুন পার্সেন্টাইলে যদি আমি বলি, আমি পার্সেন্টাইলটা কী করে হিসাব করে ওটাও বলবো। ধরুন মোটের ওপর আপনার 90% যদি কেউ একজন আন্ডার রিজার্ভড ক্যান্ডিডেট পায়, তাহলেই ও যেই অ্যাডভান্সে, জেনারেল ক্যান্ডিডেট যেই অ্যাডভান্সে বসার সুযোগ পাবে। 90% বা তার অ্যাভাব পেলে হবে। এবার এরকম না যে 90% কম পেলেন আপনি কোনো কলেজ পাবেন না, আপনি পাবেন যেই মেন্সের অন্তর্ভুক্ত যেগুলো কলেজগুলো আছে ওগুলোতে পেতে পারবেন। এটা হচ্ছে আসল কথা। তো যেই মেন্স আপনার 27 তারিখ থেকে শুরু হচ্ছে। এবার দুটো সেশনে হবে, একটা আপনার জানুয়ারি সেশন, এটাও আবার টোটাল 5টা দিনে করেছে, 27, 29, 31, 1 তারিখ, এর মাঝখানে বোধ আরেকটা আছে। আবার প্রতিদিন দুটো করে সেশন। হ্যাঁ, প্রতিদিন সকালে একটা মর্নিং সেশন, ওটা আপনার শুরু হবে 9টা থেকে 12টা অবধি। তারপর সেকেন্ড সেশনটা শুরু হবে 3টে থেকে 6টা অবধি। তো প্রতিদিন দুটো সেশনে এক্সাম হবে। টোটাল 5 দিনে আপনার 10টা পেপার হয়ে যাবে। এবার এই 10টা পেপার
টোটাল প্রত্যেকটা পেপারই 300 মার্কসের হয়। 300 মার্কস মানে ফিজিক্সে আপনার 100, কেমিস্ট্রি 100, ম্যাথমেটিক 100, যেটাকে আমরা PCM বলি। ওকে, এবার আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স তিনটেতেই 2টো করে সেকশন আছে। প্রথম সেকশন হচ্ছে গিয়ে 20টা একদম এমসিকিউ কোশ্চেন, ওটার মধ্যে কোনো অল্টারনেটিভ মিনস এই 20টা আপনাকে অ্যাটেম্প করতেই হবে, মানে মিনস এটার মধ্যে কোনো নেই যে আপনি 20টা থেকে 15টা করলাম, আপনি করতে পারেন কিন্তু 20টা আপনার কম্পালসারি। এবার কোনোটা যদি অ্যাটেম্প না করেন তাহলে ওটাতে আপনার নেগেটিভ মার্কিং হবে না। আরেকটা কি আছে পার্ট এমসিকিউ, আরেকটা পার্ট বিটা এমসিকিউ নয়, ওটা হচ্ছে কি আপনার নিউমারিক্যাল বেসড। দ্যাট মিনস এটার আনসারটা আপনাকে ক্যালকুলেট করে ইন্টিজার ভ্যালুটা বসাতে হবে। ওখানে 10টা কোশ্চেন থাকে, ওই 10টা কোশ্চেনের মধ্যে আপনি 5টা বাঁচতে পারেন। আচ্ছা, তো 20টা হচ্ছে গিয়ে এমসিকিউ, আউট অফ 10 5। হ্যাঁ, আর ওই 10টা থেকে 5টা, টোটাল 25টা করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, টোটাল 25টা করে আপনার 300 মার্কস হয়ে গেল। 25টা আপনি যদি কারেক্ট আনসার করেন +4, আর ওরা সবাই জানে যারা পরীক্ষা দেবে +4 হচ্ছে কি কারেক্ট অ্যাটেম্পটের, আর রং অ্যাটেম্প করলে -1। ঠিক আছে, এবার আগে কি ছিল ওই ইন্টিজার টাইপ কোশ্চেনগুলো, এগুলো আপনি অ্যাটেম্প যদি ভুলও করতেন ওখানে নেগেটিভ মার্কিং ছিল না, কিন্তু লাস্ট 2-3 বছর ধরে এটাতেও এখন নেগেটিভ মার্কিং আছে। ওটাতে একটা বাড়তি সুবিধা কি, ওখানে আপনি 10টা কোশ্চেন আছে, ওখান থেকে আপনি 5টা বেছে নিতে পারেন। এবার এটার মধ্যে আবার ব্যাপার আছে, সবাই হয়তো জানে না, আমি একটু বলে দিচ্ছি। ওই ইন্টিজার টাইপগুলোর মধ্যে যেগুলো আপনি ক্যালকুলেট করবেন, সাপোজ আপনার আনসার হলো 9.8, আর ওটা যেহেতু ফুললি কম্পিউটার বেসড, তো আপনাকে তো ওখানে লিখতে দেবে না 9.8, একটা ভার্চুয়াল কিবোর্ড আসবে, ওখানে আপনার টাইপ করতে হবে। এবার এখন যেহেতু এটা ইন্টিজার বেসড, আপনার 9.8 আসলে নিয়ারেস্ট ইন্টিজার হচ্ছে কি আপনার 10, ওই 10টেই ওখানে লিখতে হবে। ধরুন 9.5 এসছে, ওটাকে আপনার 10 লিখে আনসারটা দিতে হবে। আপনি যদি 9.5 লিখতে চান, ওটা 0.5 এর নিচে হলে ওইটা যেটা, হ্যাঁ, মানে আপনার ওই নিয়ারেস্ট ইন্টিজারে যেরকম আমরা 9.4 আসে কত, তাহলে 9 দেবেন, 9 লিখতে হবে। হ্যাঁ, নিয়ারেস্ট ইন্টিজারটা দিতে হবে। আচ্ছা। ঠিক আছে, তো ওটার মধ্যে যদি ভুল দেন তাহলে আপনার নেগেটিভ হয়ে যাবে। এটা হচ্ছে কি বিষয়। এবার এই বছরের সিলেবাসে আমরা যেটা দেখেছি, প্রত্যেকটা সাবজেক্টে কিছু বদল হয়েছে। বদল ইন দ্য সেন্স কিছু টপিক বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটাতে যেমন কিছু স্টুডেন্টের ভালো হয়েছে, অনেকটা সিলেবাস কমে গেল, আর কিছু ইজি জিনিস যেগুলো একদম শিওর কাট মার্কস ছিল ওইগুলো চলে গেছে। তো আমি যদি একটু শর্ট করে সবগুলো বলে দিই তাহলে ওদের সুবিধা হবে। যেরকম ক্লাস 11-এর টপিকের ইউনিট ডাইমেনশন থেকে শুরু করে মেকানিক্স অবধি ওখান থেকে কিছু বাদ দেয়নি। যেই মাত্র আমরা ঢুকলাম আপনার থার্মাল ফিজিক্স থেকে আপনার নিউটনস ল অফ কুলিং আর ওই এক্সপেরিমেন্টটা বাদ দিয়ে দিয়েছে। ওটা স্কোরিং নিউমারিক্যাল ছিল, ওটা এখন বাদ দিয়ে দিয়েছে। তারপর আপনার স্কোরিং ছিল একদম ইজি ফর্মুলা, 2টো লাইন লিখলে, 2টো ফর্মুলার মধ্যে ভ্যালু পুট করলে তারপর একটাকে আরটা দিয়ে ডিভাইড করলে আনসারগুলো চলে আসতো আর কি। তো ওটা প্র্যাকটিস করা ছিল সবারই, তো এটা এবার নেই। তো নিউটনস ল অফ কুলিংয়ের যে নিউমারিক্যালগুলো এগুলো এবার আসার চান্স নেই। তো এগুলো তোমরা বাদ দিয়ে দিতে পারো, আমি যেগুলো বলছি এগুলো এখন তোমরা বাদ দিয়ে দিতে পারো। তারপর আপনার নেক্সট যেরকম প্রপার্টিস অফ ম্যাটার, ওখানে ফ্লুইডস বলে একটা চ্যাপ্টার আছে, ফ্লুইড ডাইনামিক্সের রেনল্ডস নাম্বার দিয়ে একটা নিউমারিক্যাল আসতো, রেনল্ডস নাম্বারটাকে এখন বাদ দিয়ে দিয়েছে। তারপর আপনার এরপর ওয়েভসের থেকে ডপলার এফেক্ট, তারপর ড্যাম্পড অসিলেশন, ওই পার্টগুলো বাদ দিয়ে দিয়েছে। তো ডপলার এফেক্টটা ওয়েভসের একটা সোজা পার্ট ছিল, ওটা বাদ দিয়ে দিয়েছে। তারপর আপনার ক্লাস 12-এ যদি আসি, ক্লাস 12-এর সবচেয়ে প্রথম কারেন্ট ইলেকট্রিসিটিতে খুব ছোট, মানে একদম ইজি একটা টপিক ছিল কালার কোডিং। মানে একটা রেজিস্ট্যান্স থাকতো, ওটাকে কালার কোডিং দিয়ে শুধু লিখতে হতো। তো এটা বাদ দিয়ে দিয়েছে। পোটেনশিওমিটার বাদ দিয়ে দিয়েছে। তো এগুলো এখন আর পড়ারই দরকার নেই। তারপর একদম শেষে কমিউনিকেশন সিস্টেম বলে একটা চ্যাপ্টার ছিল, এই পুরোটা চ্যাপ্টার বাদ দিয়ে দিয়েছে। তারপর মডার্ন ফিজিক্স থেকে আপনার ট্রানজিস্টার পুরোপুরি বাদ চলে গেছে। এবার ট্রানজিস্টার বাদ হওয়াতে একটা জিনিস ভালো হয়েছে, ওটাতে একটু কমপ্লিকেটেড নিউমারিক্যাল থাকতো, তো যারা নিউমারিক্যাল পছন্দ করে না ওদের জন্য সুবিধা হয়ে গেছে। কিন্তু এতে কি হয়েছে, বাকি টপিকগুলো ওই চ্যাপ্টারের সেমিকন্ডাক্টরের যেরকম আপনার জেনার ডায়োড, তারপর পিএন ডায়োড, ওইগুলো নিউমারিক্যালগুলো ইম্পর্টেন্ট হয়ে গেছে। তারপর লজিক গেটস, ওটাও স্কোরিং, ওগুলো ইম্পর্টেন্ট হয়ে গেছে। তারপর আপনার মডার্ন ফিজিক্সের নিউক্লিয়ার ফিজিক্স থেকে আপনার রেডিও অ্যাক্টিভিটি, এই টপিকটাই বাদ দিয়ে দিয়েছে। আলফা, বিটা, গামা, ডিকে এগুলো বাদ দিয়ে দিয়েছে।
তারপর আপনার মডার্ন ফিজিক্সের ডুয়েল নেচারের থেকে আপনার ডেভিসন জার্মারের একটা এক্সপেরিমেন্ট ছিল, ওটা বাদ দিয়ে দিয়েছে। তো এইগুলো অনেক কিছু বাদ দিয়ে দিয়েছে। তো কারোর সুবিধা হয়েছে, কিন্তু যারা আগে থেকে করেছে, যেমন কারেন্ট ইলেকট্রিসিটির মধ্যে পোটেনশিওমিটার একটা টপিক ছিল, ওটাও বাদ দিয়ে দিয়েছে। সো যাদের 11-12 সিলেবাস থেকেই বাদ দিয়ে দেওয়া হ্যাঁ, সিলেবাস থেকে, মানে যেই মেন্স আর নিট এই দুটো সিলেবাস থেকে এখন বাদ দিয়ে দিয়েছে, বোর্ডের সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে। এতে কি মানে এই যে আমি একটা অন্য কথা বলতে চাইছি যে ছাত্রছাত্রীদের কি এই যে জানার ক্ষেত্রে একটা বাধা হয়ে যাচ্ছে এই স্যার এই চ্যাপ্টারগুলি আপনি বলছেন এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, মার্কিং কথাটা ছেড়েই দিন। আচ্ছা, এটা জানার এই যে ইলেকট্রিসিটির ব্যাপারটা যেটা বললেন, কারেন্ট ইলেকট্রিসিটি, হ্যাঁ, পোটেনশিওমিটার বাদ দিয়ে দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে বলবো ওরা একটু বঞ্চিত হয়েছে, কারণ যারা ফিউচারে ধরুন পোটেনশিওমিটার হঠাৎ পাবে, ওদের একটু অসুবিধা হতে পারে। কিন্তু যাই হোক, মানে বাদ দিয়ে দিয়েছে। এখন হয়তো ওটা ওরা চিন্তা করেই বাদ দিয়েছে যে সিলেবাসের প্রেশার হয়তো বা বেড়ে গেছে, এর জন্য হয়তো বা কমানোর জন্য ওটা বাদ দিয়ে দিয়েছে। আর একটা কথা বলতে ভুলে গেছি, ম্যাগনেটিজম টপিক, ওখান থেকেও একটা বোরিং টপিক ছিল ম্যাগনেটিজম। ওইখানে আর্থের ম্যাগনেটিক ফিল্ড, তারপর অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন, ওই পার্টগুলো বাদ দিয়ে দিয়েছে। এগুলোতে আবার অনেক স্টুডেন্টরা, আমার স্টুডেন্টরা অনেকে খুশি হয়েছে এগুলো বাদ দিয়ে দেওয়াতে। যেমন হিস্টেরিসিস বলে একটা জিনিস ছিল, ওটাও বাদ দিয়ে দিয়েছে। তারপর পার্মানেন্ট ম্যাগনেট, তারপর আপনার ইলেকট্রোম্যাগনেটস, ওইগুলো বাদ দিয়ে দিয়েছে। তো ওইগুলোতে কিছু সুবিধা হয়েছে, দেন সিলেবাসটা একটু ছোট হয়ে গেছে। আর বৃহত্তর ক্ষেত্রে হ্যাঁ, আপনি যেটা বললেন, কিছু টপিক থেকে ওরা বঞ্চিত হয়ে গেল, কিন্তু ওটা কিন্তু আর পড়তে পারলো না ওরা। তাহলে যে বেসিক কোশ্চেনটা আমার মাথায় আসছে সেটা হচ্ছে যে এই যে এতগুলি সুবিধাজনক অধ্যায় বাদ দিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে ওরা মার্ক ওরিয়েন্টেড চ্যাপ্টার কোনগুলি পাবে এখন? হ্যাঁ, মার্ক ওরিয়েন্টেড চ্যাপ্টার যেরকম আপনার মডার্ন ফিজিক্সের আপনার টোটাল 100 মার্কের মধ্যে আপনার 3-4টে কোশ্চেন, অ্যাটলিস্ট 4টা কোশ্চেন মডার্ন ফিজিক্স থেকে আসে। ওটা খুবই সহজ হয় এই সেন্সে যে এটা ম্যাক্সিমামই আপনার ফর্মুলা বেস থাকে। তো কেউ যদি ফর্মুলাগুলো রিটেন করতে পারে, মানে ফর্মুলা রিটেনশন যদি কারোর ভালো হয়, এগুলো ধরুন না 4টা কোশ্চেন করতেও 1 মিনিটে 4টা কোশ্চেন করে ফেলবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে ওদের এই জিনিসটা সুবিধা হয়েছে। তারপর স্কোরিংয়ের মধ্যে ধরুন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বলে একটা চ্যাপ্টার আছে, ওটা আপনার পড়তে আর রিভাইজ করতে ম্যাক্সিমাম পড়তে লাগবে একদিন কারোর পড়া থাকলে, আর রিভিশন করতে ধরুন ½ অ্যান আওয়ার। তো ফর্মুলাগুলো দেখে নিলে ডাইরেক্ট কোশ্চেন আছে, ওটা অ্যাটেম্প করতে পারবে। তো আমি ওদেরকে বলবো যে এই চ্যাপ্টারগুলো যাতে একদম বাদ না দেয়। তারপর সলিডসে যেরকম ইলাস্টিসিটি, ওই সব পার্টগুলো একদম ইজি, এগুলো যাতে কেউ বাদ না দেয়। এর ভেতরেও কিছু ইজি আছে চ্যাপ্টার। হ্যাঁ, সলিডস মধ্যে হচ্ছে ইলাস্টিসিটি ব্যাপারটা আছে আর কি। তো ওই টপিকটা একদম ইজি, ফর্মুলা বেসড। তো এগুলো অ্যাকচুয়ালি স্টুডেন্টরা কী করে, যখন অনেকগুলো 11-12 মিলে পড়তে হয় না, তো চ্যাপ্টারের প্রেশারে এগুলো কিছু জিনিস বাদ দিয়ে দেয়। তো আমি বলবো যাদের এখন 75% সিলেবাস শেষ হয়ে গেছে, কারণ জয়ী মেন্স মাত্র 10 দিন বাকি, যাদের 75% কোশ্চেন সিলেবাস শেষ হয়ে গেছে, ওদের বলবো যে না, তোমরা এখন আর নতুন কোনো চ্যাপ্টার ধরো না, তোমরা বেটার যেই 75% করেছো ওটাকে রিভাইজ করো, ফর্মুলা রিভাইজ করো, যাতে ফর্মুলাগুলো রিটেন করতে পারো। কারণ এক্সাম হলে তোমার ফর্মুলাগুলো বসাতে হবে। তো ঠিকঠাক যদি রিভিশন না থাকে, পড়া জিনিসও ভুল হয়ে যেতে পারে। তো যাদের 75% কভার হয়ে গেছে কিন্তু 25% বাকি, আমি বলবো নতুন করে এখন আর কিছু করো না, 75% যেহেতু পড়া হয়ে গেছে এগুলো রিভাইজ করো। আর যারা ধরুন 95% কভার করে ফেলেছে, তো ওদের একটা চান্স আছে যে ওরা বেটার কলেজের জন্য জানতে হবে, ওরা সিরিয়াস স্টুডেন্ট। ওই 95% যারা শেষ করে ফেলেছো, ওদের বলবো কিছু বড় চ্যাপ্টার আছে যেগুলো স্টুডেন্টস নর্মালি বাদ দিয়ে দেয়। যেরকম আপনার রে অপটিক্স বলে, মানে যেটাকে আমরা আলোক বলি, রে অপটিক্স বিশাল বড় একটা চ্যাপ্টার, প্রচুর ফর্মুলা থাকে। তো ওটা এক্সামের আস্তে আস্তে অনেকে বাদ দিয়ে দেয়, কভার করতে পারে না। রে অপটিক্স, তারপর একটা মেকানিক্স, একটা রোটেশন বলে চ্যাপ্টার আছে, যেটা স্টুডেন্টরা ভয় পায় আর কি। তো এইগুলো তোমরা যদি নাও করতে পারো মানে পুরোপুরি, অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট যেমন লেন্স আছে, রে অপটিক্সের লেন্সের টপিকটা, তারপর আপনার টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলোর থেকে নিউমারিক্যাল আসি, তো এগুলো যাতে না ছাড়ে। সেমভাবে রোটেশন মেকানিক্সের মধ্যে আপনার মোমেন্ট অফ ইনার্শিয়া একটা টপিক আছে, ওটার বেস করে পারপেন্ডিকুলার এক্সিস থিওরাম, প্যারালাল এক্সিস থিওরাম, এই দুটো দিয়ে খুব ইজি নিউমারিক্যাল অনেক সময় চলে আসে। তো রোটেশনটা ছেড়ে দিলাম বলে ওইগুলো কিন্তু চলে গেল, অথচ এই দুটো কোশ্চেন আপনি আনসার করতে পারেন। দুটো কোশ্চেন মানে 8 মার্কস, 8 মার্কস মানে আপনার পার্সেন্টাইলে অনেক ফারাক চলে আসবে, মানে ফাইনাল র্যাঙ্কের মধ্যে। তো এগুলো তোমরা ছাড়বে না, যারা 95% কভার করে ফেলেছো। তো রে অপটিক্স আর তোমার রোটেশনের
অ্যাটলিস্ট ওইগুলো যেগুলো আমি বললাম মোমেন্ট অফ ইনার্শিয়ার পার্টটা, রে অপটিক্সের টেলিস্কোপ, মাইক্রোস্কোপ আর লেন্স, এগুলো যাতে না ছাড়ে আর কি। আর একটা কথা মনে পড়ে গেল যে ওই যেগুলো রিডাকশন হয়েছে, বাদ পড়ে গেছে, রে অপটিক্সের মধ্যে থেকেও আপনার ওই রিজলভিং পাওয়ার অফ মাইক্রোস্কোপ অ্যান্ড টেলিস্কোপ এই পার্টটাও বাদ চলে গেছে। তো যারা জানো তো ভালো, যারা জানো না এগুলো এখন না পড়লেও চলবে আর কি। করবো একটা মানে সুন্দর কথা যেটা বললেন সেটা হচ্ছে যে কতগুলি চ্যাপ্টার বাদ হয়ে গিয়েছে, কিন্তু বেশ কিছু চ্যাপ্টার রয়েছে, তারা মার্ক তৈরি করতে পারে, নিতেও পারে একটু যদি চেষ্টা করে। এখন যে জায়গাটায় মানে আমার জানতে ইচ্ছে করে, আমার কৌতূহল যেটায়, সেটা হচ্ছে যে এই যে চ্যাপ্টারগুলি যারা দেখবেন, যারা করবেন, তারা পদ্ধতিটা কি ব্যবহার করবেন, কি পদ্ধতিতে করছে? পদ্ধতি হচ্ছে গিয়ে যারা এখন ধরুন ক্লাস 11-এ পড়ছে, প্রিপারেশন নিচ্ছে, ওদের জন্য এটা বলছি, কারণ যারা এখন 12-এ আছে 10 দিনের মধ্যে ওটা করা সম্ভব নয়। যারা 11-এ আছে তো ওদেরকে আমি বলবো যে তোমরা একটা চ্যাপ্টার হলো স্যারের বাড়িতে পড়লে বা স্কুলেই পড়লে, ওটার পড়ার পর ওটার যে কী কনসেপ্টগুলো এটা একটা ছোট নোট খাতার মধ্যে লিখে রাখতে হবে, আর ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো ওগুলো একটা নোট করে রাখতে হবে। এবার এটা করার পর আমার এখানে কাজটা শেষ হয়ে গেল না, এবার আমি কি করব, প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন ওগুলো সলভ করব। যেগুলো হচ্ছে তো ফাইন, যেগুলো হচ্ছে না এগুলোর ব্যাকগ্রাউন্ডের থিওরিটিক কী ওটা আবার একটু রিভাইজ করব, না বুঝতে পারলে স্যারকে জিজ্ঞেস করব, কিন্তু আমার প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন লাস্ট 5 ইয়ার্স অ্যাটলিস্ট ওটা যাতে আমার ওকে থাকে। তো আমি যখন রিভিশন করতে যাব, ধরুন আমার একটা পরীক্ষা আসছে, তখন আমি কি করব, ওই নোটবুকটা নেব, ওটা রিভাইজ করব, পিওয়াইকিউগুলো আবার দেখবো এগুলো হচ্ছে কিনা। এগুলো যদি হয়ে যায় তাহলে স্টুডেন্টার এমনিতে একটা কনফিডেন্স চলে আসে, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন আমার হয়ে গেছে, এখন তো জল ভাত আমি পারবই। তো এটাই আমি সবাইকে বলি যে এরকমভাবেই রিভিশনটা হওয়া উচিত। আর অ্যাটলিস্ট প্রত্যেক সপ্তাহে না হলো মাসে যাতে 2টো দিন রিভিশন করো, কারণ ক্লাস 11-12 মিলে প্রায় 20টা ইউনিট, চ্যাপ্টার বলতে গেলে প্রায় 40টা। তো এগুলো রিটেইন করা যদি কেউ রিভিশন না করে ভেরি টাফ। নিয়মিত আমাদেরই মাঝে মাঝে ভুলে যাই ফর্মুলা, এত বছর ধরে পড়াচ্ছি তাও কিছু কিছু ফর্মুলাতে ভ্যালু ভুলে গেলাম, দেখতে হচ্ছে। তো এগুলো হয়, কিন্তু রিটেনশন যদি করতে হয় তাহলে রিভিশন মাস্ট। কারেক্ট। এই যে ক্লাস দ্বাদশ শ্রেণীর ওরা যারা পরীক্ষা দিতে যাচ্ছে 10 দিন ওদের হাতে সময়, শিক্ষক হিসেবে আপনি এই যে তাদের কোন জায়গাটায় সমস্যা হতে পারে এবং কি ট্রিটমেন্ট করলে পারে তারা এই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারে আপনার অভিজ্ঞতা থেকে? আর একটা জিনিস হচ্ছে গিয়ে মানে আমি জেই মেন্সের পার্সপেক্টিভে বলছি, জেই মেন্সের মধ্যে ক্যালকুলেশন অনেকটা দরকার। তো একটা ট্র্যাপ আছে, তো পরীক্ষা দিতে বসলাম, আমি তো করে করে যাচ্ছি, একটা নিউমারিক্যাল আমার দেখে মনে হলো যেন এটা তো আমি পারবই, কিন্তু ফর সাম রিজন ধরুন এটাতে আমি আটকে গেলাম, যেহেতু এটা টাইম বাউন্ড। তা আপনাকে যদি এবার ইগো চলে আসে যেন আমার দ্বারা এটা হবে না, বসে আমি এখানে যদি 2 মিনিট কাটিয়ে দিলাম তাহলে আমি অন্য আনসারগুলো করতে পারবো না, এই ট্র্যাপটা থেকে আমার সরে আসতে হবে। তো এইগুলো ট্র্যাপ কোয়েশ্চেন কিছু থাকে যেগুলো ক্যালকুলেশন অনেক বড় হয়ে যায়। তো এগুলো আমার কী করতে হবে, এগুলো আপাতত স্কিপ করে আমার নেক্সট কোশ্চেনে চলে যেতে হবে, মানে কোনো কোশ্চেনেই যাতে আমার সময় বেশি নষ্ট না হয়। টোটাল 180 মিনিটস, তো আমি ফিজিক্সের জন্য 75 মিনিটস রাখবো। তো 75 মিনিটসের মধ্যে আমার এই 25টা কোশ্চেন করে বের হতে হবে। তো আমি যদি দেখছি একটা কোশ্চেনের মধ্যে 2 থেকে 3 মিনিটের উপর চলে যাচ্ছে, 5 মিনিট ধরে আমি ক্যালকুলেশনই করছি, কারণ আমার ইগো অ্যাটাক করে ফেলে, আমার দ্বারা হবে না এটা, আমি তো অনেকবার করেছি। তো ইগো অ্যাটাক হলে ওখানে চলে গেল, এইটা একটা ট্র্যাপে পড়ে গেল। কিন্তু আরটা হচ্ছে গিয়ে অনেক সময় কি হয়, কিছু সিম্পল ফর্মুলা থাকে, ধরুন ফর্মুলাটার মধ্যে একটা ভ্যালু এদিক সেদিক করলে আরেকটা আনসার চলে আসছে। তো আপনি যদি কেয়ারফুল না হয়ে উল্টো ভ্যালুটা বসান তাহলে যেই আনসারটা আসার কথা ওটাও একটা অপশনের মধ্যে থাকে, ABCD। তো ওরা কী করে এরকম জানে যেন একটু যদি ভুল করে যেই আনসারটা আসবে ওই আনসারটা ওইখানে থাকে, তো স্টুডেন্টটা ইচ্ছাকৃত করে দেয় যাতে ওই ট্র্যাপে পড়ে। তো ওটা থেকে অ্যাভয়েড করতে হবে। এটার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে, ধরুন আমরা জানি যে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, যেটাকে আমরা সি লেটার দিয়ে এক্সপ্রেস করি, এটা 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এটা সব স্টুডেন্টরাই জানেন, কিন্তু অনেক সময় নিউমারিক্যালে ওরা বলে দেয়, ওরা যদি ভ্যালুটা দিয়ে দেয় যে C = 2.98 × 10⁸ মিটার/সেকেন্ড নিয়ে তুমি নিউমারিক্যালটা করো, কিন্তু আপনি কি ওভার কনফিডেন্সে কী করলেন, ওটা দেখলেনই না, C এর ভ্যালুটা আপনি নিজের মতো বসিয়ে দিলেন। তো আপনার যে নিউমারিক্যাল ভ্যালুটা আসবে ওটা আপনি নিয়ে নিউমারিক্যাল আনসারে করে দিলেন, কিন্তু এটা আপনার মার্কস কাট হয়ে যাবে। কিন্তু কেন? কারণ ওরা যে ভ্যালুটা দিয়েছে ওটা আপনি
মেনটেন করেননি। তো এই সব কিছু ট্র্যাপ আছে যেগুলো আপনাদের মানে ওদেরকে অ্যাভয়েড করতে হবে আর কি। এরকম আরও কিছু ট্র্যাপ আছে, ট্র্যাপ বলবো না, যেরকম ধরুন আমরা তো যেটাকে আমরা টেবিলস বলি, নামতা, তো ক্যালকুলেশন করতে গেলে কুইক ক্যালকুলেশনে আপনার 1 থেকে 20 অবধি টেবিলস আপনার একদম মুখস্থ যদি থাকে তাহলে তাড়াতাড়ি ক্যালকুলেশনগুলো করতে পারবে। তারপর আমরা পয়েন্টসের ডিভিশন, ধরুন 11.5 আছে, ওটাকে ধরুন 3.01 দিয়ে ডিভাইড করব, এগুলো প্র্যাকটিস অনেকের থাকে না, ঠিক আছে, প্র্যাকটিস করে না, কারণ কি করে নর্মাল দিনে ওরা ক্যালকুলেটর দিয়ে করে নেয়, মোবাইল থাকে, তো কি হয় এক্সাম হলে গিয়ে ওগুলো করতে গিয়ে অসুবিধা হয়ে যায়। তো এর জন্য আমি ওদেরকে বলবো যারা ক্লাস 11-এ আছো বা ক্লাস 12-এ আছো, যারা এক্সাম দেবে ওদেরকেও বলছি তোমরা অ্যাটলিস্ট এক্সামের আগে টেবিলসগুলোকে রিভাইজ করে নাও। এটাও আবার ইগোতে লাগতে পারে, আবার নামটা আমরা এখন শিখবো নাকি, কিন্তু না, এটা প্র্যাকটিসের জন্য যাতে কুইকলি আনসারগুলো সলভ করা যায়, আর ওই ট্র্যাপগুলো থেকে একটু অ্যাভয়েড করতে হবে আর কি। কোনো একটা বিষয় মানে ছাত্রছাত্রীরাও যেটা জানতে চায়, আপনার অভিজ্ঞতা থেকে আপনি বলবেন যে এই ফিজিক্সের চ্যাপ্টারের ভেতরে কিছু সহজ চ্যাপ্টার আছে, কিছু কঠিন চ্যাপ্টার। এক্স্যাক্টলি। এই কঠিন চ্যাপ্টারগুলিতে তারা ওখান থেকে কি কি বিষয়গুলি অবলম্বন করলে পরে সেটাকে অনেক সহজভাবে তারা অ্যাপ্লাই করতে পারে। কঠিন চ্যাপ্টার বললে প্রথমেই মানে ম্যাক্সিমাম ছাত্রদের রোটেশন বলে একটা চ্যাপ্টার আছে মেকানিক্সের, ওটাতে প্রবলেম হয়। এবার ব্যাপারটা কি হয়, স্টুডেন্ট রোটেশন চ্যাপ্টারটা এমনিতে কোনো কঠিন নয়, কিন্তু রোটেশন জানতে গেলে আপনার ব্যাকগ্রাউন্ড আগের চ্যাপ্টারগুলো ভালো ক্লিয়ার থাকতে হবে, যেমন নিউটনস ল অফ মোশন, ভেক্টর সম্বন্ধে আইডিয়া, তারপর ধরুন সার্কুলার মোশন, ওয়ার্ক এনার্জি, পাওয়ার, এই চারটা হচ্ছে গিয়ে মেকানিক্সের বেস। এই চারটা যদি ওকে থাকে তাহলে আপনি রোটেশনে ঢুকলে আরামসে করতে পারবেন। সো আমি স্টুডেন্টকে বলবো যে সবচেয়ে প্রথমে তোমরা যখন ক্লাস 11-এ উঠবে ভেক্টর সম্বন্ধে যেন একদম ক্লিয়ার আইডিয়া থাকে, তারপর লজ অফ মোশন, নিউটন যে 3টে ল, এর মধ্যে ফার্স্ট 2টো ল দিয়ে বেশি নিউমারিক্যাল হয়, তো এই 2টো লর যত সম্ভব নিউমারিক্যাল ওরা অ্যাটেম্প করবে, তো মেকানিক্সে তত শক্ত হয়ে যাবে। 12-এর ক্ষেত্রে, আর 12-এর ক্ষেত্রে সেম জিনিস অ্যাপ্লাই, এই সেম মেকানিক্সের এই ফর্মুলাগুলো ক্লাস 12-এও ইউজ হচ্ছে। আচ্ছা, সো এই মেকানিক্সটা যদি কারো স্ট্রং থাকে, বেসটা যদি রেডি থাকে, ক্লাস 11-12-এ কোনো জায়গায় নিউমারিক্যাল ওরা কোনোদিনই আটকাবে না। এখন কথা হচ্ছে যে এই যে মিনসে বসার সময় তাদের কি আলাদা টাইম অনুযায়ী করতে হবে যে তুমি এই চ্যাপ্টারটা দ্যাট ইজ আপনার এমসিকিউটা এই এখন করতে হবে, ওরা কি আগে পরে করে করতে পারে? আগে পরে করে করতে পারে, কিন্তু মানে আগে করবে সেটাই আমি এক একজনের এক একটাতে কনফিডেন্স থাকবে। স্টিল আমি মানে যারা টপার্স ওরা যেটা করে সেটাই আমি বলছি, মানে এটা তো অনেক দিন ধরে করতে 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 এটাই এসছে যে সবাই সবচেয়ে আগে যদি আমরা কেমিস্ট্রিটা অ্যাটেম্প করি তাহলে ভালো হয়, কারণ কেমিস্ট্রিতে ফ্যাক্টস বেস কোশ্চেন বেশি থাকে, নিউমারিক্যাল বেস কোশ্চেন কম থাকে, তো ফ্যাক্টস বেস কোশ্চেনগুলো ইজিলি অ্যাটেম্প করা যায়। তো আমাদের টাইম ফ্রেমটা এরকম করে দেই, মিনস আমি যেটা স্টুডেন্টকে সাজেস্ট করি যে 40 মিনিটসের মধ্যে তুমি কেমিস্ট্রিটা কভার করে নেবে, টোটাল 180 মিনিটসের মধ্যে, তারপর তুমি ম্যাথস বা ফিজিক্স যে কোনো একটা কর। তো যদি ফিজিক্স করো, ফিজিক্সে 75 মিনিটসের মধ্যে কমপ্লিট করতে হবে, ম্যাথসটা 65 মিনিটসে কমপ্লিট করতে হবে। এই ফিজিক্সের কোনটা প্রথম করবে? ফিজিক্সের মধ্যে ঢুকলো সবচেয়ে প্রথম আমি তো বলবো মডার্ন ফিজিক্স করো, কারণ ফর্মুলা বেস আবার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর কারেন্ট সার্কিটের কিছু নিউমারিক্যাল থাকে, যেরকম কারেন্ট ইলেকট্রিসিটি, তারপর আপনার এসি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এগুলোর যদি আপনার ওই ফর্মুলাগুলো, তারপরে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে থাকে ওইসব যদি আইডিয়া থাকে তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের নিউমারিক্যাল, কারেন্ট ইলেকট্রিসিটির সার্কিটের কনসেপ্ট, কেসিএল কেভিএল, এগুলো যদি ভালো করে করা থাকে তো সার্কিটগুলো ওরা ইজিলি সলভ করতে পারবে। তো এই পার্টটা হয়ে গেল, এই পার্টটা হওয়ার পর মেকানিক্সের মধ্যে চলে আসুক, ওখানের মধ্যে আমরা কিছু ফর্মুলা বেস নিউমারিক্যাল থাকে আপনার কাইনেমেটিক্সের প্রজেক্টাইল মোশনের উপর। কেমন এরকম ধরুন প্রজেক্টাইল মোশন, ধরুন আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, ধরুন নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো করে, যে জ্যাভলিনটাতে থ্রো করলো কি অ্যাঙ্গেলে থ্রো করছে ওটা ডিপেন্ড করছে ওটা কতটা রেঞ্জে গিয়ে পড়বে। এরকম না যে আমি বেশি উঁচুতে মারলাম তাহলে বেশি দূরে পড়বে না, ঠিক আছে না। তো অ্যাকচুয়ালি হচ্ছে কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কেউ মারতে পারে তাহলে সবচেয়ে বেশি রেঞ্জ কভার করে। তো এই টপিকটার উপর এই ফিজিক্সটাই হচ্ছে কি প্রজেক্টাইল মোশন। তো এটার মধ্যে আপনার কনসেপ্ট আর ফর্মুলা, তো কনসেপ্টটা যদি বুঝে নেয় আর ফর্মুলাগুলো যদি মুখস্থ করে নেয় আর ঠিকঠাক যদি রিটেন করতে পারে তো এই নিউমারিক্যালগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এগুলো আর কি, তো এগুলো খুব ইজিলি আপনি অ্যাটেম্প করে ফেললেন, তারপর আস্তে আস্তে বাকিগুলোতে গেলেন। আর ওই জিনিসটা ট্র্যাপে পড়তে পারবে না, যদি সহজ আনসারই ধরুন আপনি একটা আমি যেটা বললাম আপনার মডার্ন ফিজিক্সই, যেটা আপনার
একদম ফর্মুলা বেস থাকে। ধরুন একটা ফর্মুলা আপনি ভুলে গেলেন, কিন্তু আপনার আপনি বুঝতে পারছেন না আপনি ভুল করছেন, তো আনসারটা আসছে না, ম্যাচ করছে না কোনো অপশানের সাথে, তো আপনার আবার ওই ইগো ট্র্যাপে যদি পড়ে যান ওখানে সময় নষ্ট করলে কিন্তু হবে না। তো আমার মনে রাখতে হবে যে 25টা কোশ্চেন 75 মিনিটস, মানে আমি একটা কোশ্চেনের 3 মিনিটসের বেশি দিতে পারবো না। এইভাবে আমার করতে হবে, অনুশীলনটা সেভাবে এইভাবে শুরু করতে হবে। তারপর আরেকটা জিনিস হচ্ছে, এই টেস্টটা যেহেতু পুরোপুরি কম্পিউটার বেসড, হ্যাঁ, তো এখনও আমি জানি যে কিছু স্টুডেন্ট এখনও কম্পিউটারে বসে টেস্টগুলো প্র্যাকটিস করেনি। তো আমি সবাইকে বলবো অ্যাটলিস্ট 2টো কি একটা কম্পিউটার বেসড টেস্ট দেওয়ার জন্য। সবার বাড়িতে এখন ল্যাপটপ আছে, তো একটা কম্পিউটার বেসড টেস্ট দেওয়া এর মানে এই না যে পরীক্ষার আগে আমি নাম্বার কম পেলে আমার ডিমোরালাইজ হয়ে যাবো, এখন কেন দেবো, এটার জন্য না। কম্পিউটারের সামনে 3 ঘন্টা বসে যে এক্সাম দেওয়া, এটারও একটা প্র্যাকটিস দরকার। হঠাৎ করে যদি 3 ঘন্টা কম্পিউটারের সামনে বসি আর সারা বছর পরীক্ষা দিলাম পেন অ্যান্ড পেপারে, তাহলে ওই প্র্যাকটিসটা তো হবে না। এর জন্য সবাইকে আমি অ্যাটলিস্ট বলবো তোমরা একটা হলো কম্পিউটার বেসড টেস্ট, 3 ঘন্টা কম্পিউটারের সামনে বসে একটা টেস্ট দিয়ে দেওয়ার জন্য, 2টো দিলে ভালো। ঠিকই তো কবি, একটা কথা কিন্তু ঠিক বলেছেন। আর তোমরা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছো, তাহলে যারা টেস্ট ম্যাচ খেলে, ক্রিকেট যারা খেলে, একজন বোলার তো সরাসরি টেস্ট ম্যাচে গিয়ে বল করে ফেললেই পারে, তাহলে এনার্জিটা থেকে গেল। যদি ভাবে যে দিনের পর দিন সে এই অনুশীলনটা করে কেন, নেট প্র্যাকটিস এত ঘন্টার পর ঘন্টা বল করে যায় কেন, হঠাৎ করে গিয়ে করা কিছু সম্ভব নয়। কথাটা অসাধারণ বলেছেন। কবিবর, আমার একটা বিষয় জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে আমাদের এই রাজ্য থেকে যারা পরীক্ষা দেবে তারা সিবিএসসি কোর্সেরও আছে, আইসিএসসি কোর্সেরও আছে, ত্রিপুরা বোর্ডেরও আছে। তাদের মানে এই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কি আলাদা আলাদা কোনো কিছু চিন্তা ভাবনার প্রয়োজন আছে? সিলেবাসটা 99.9% সেম। এখন হচ্ছে কি, আপনি যখন বোর্ডের এক্সাম দেবেন, বোর্ডের এক্সাম ধরুন সিবিএসসির এক্সাম, সিবিএসসির এক্সাম হয় 70 মার্কসের, ওটার প্যাটার্নগুলো আলাদা হয়। যেরকম প্রথম সেকশনে থাকে, টোটাল 5টা সেকশন থাকে, ABCDE। এ সেকশনে থাকবে আপনার 16টা MCQ কোশ্চেন, বি সেকশনে থাকবে 5টা 2 নম্বরের কোশ্চেন, সি সেকশনে থাকবে 7টা 3 নম্বরের কোশ্চেন, ডি সেকশনে থাকবে কেস বেস 2টো কোশ্চেন 4 মার্কসের, আর ই সেকশনে থাকবে 5 মার্কসের 3টে কোশ্চেন, ইন টোটাল মিললে 70 মার্কস। তো এর প্যাটার্নটা একটু আলাদা হয়ে গেল। তো আপনার যদি কোনো মানে যেইটা করা থাকে, বা ধরুন আপনি কোনো একটা কম্পিটিটিভ এক্সামের সিলেবাসটা পুরো কভার করা থাকে, তাহলে আমার মনে হয় না এই দুটোর মধ্যে কোনো তফাৎ আছে। বোর্ডে গিয়ে সমস্যা, কোনো সমস্যা হওয়ার কথা নাই। শুধু বোর্ডের মধ্যে একটা জিনিস কি, ওই লিখে প্র্যাকটিস করাটা একটু করে নিতে হবে। মানে বোর্ড পরীক্ষার আগে 2-3টে মক টেস্ট দিয়ে নিতে হবে, যে লিখে প্র্যাকটিস করা। তো এটা ওরা প্রি বোর্ড বা বোর্ডের আগে 2-3টে যদি দিয়ে দেয়, তাহলে লেখা প্র্যাকটিসটা হয়ে যাবে। কারণ দুটোর মধ্যে তফাৎ হচ্ছে কি, ওখানে MCQ আসবে, টিক করতে হবে, আর ওখানে আপনার লিখতে হবে। কিছু ধরুন এক্সপেরিমেন্ট আছে, ওটাকে প্রুফ করতে হবে, ডিরাইভেশন আছে, তো ইম্পর্টেন্ট ডিরাইভেশনগুলো একটু করে দেখাতে হবে। এই তফাৎ, কনসেপচুয়ালি দেয়ার ইজ নো ডিফারেন্স, কোনো ডিফারেন্স নেই। একটা যদি উল্টো করে বলি, যে বোর্ডের প্রিপারেশনটা খুব দুর্দান্তভাবে নিয়েছে, যেই মিনসে গিয়ে কি তার কোনো স্বাভাবিক সুবিধা কিছু পাওয়ার সম্ভাবনা আছে? না, এটাতে আবার উল্টো দিকে প্রবলেম আছে। কারণ আপনি শুধু ডিরাইভেশন করলেন, নিউমারিক্যাল প্র্যাকটিসই করলেন না, মক টেস্টই দিলেন না, তারপর MCQ প্যাটার্ন কীরকম আসে, ক্যালকুলেশন ফর্মুলা এগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় এগুলো করলেন না, আপনার অসুবিধা হবে। হ্যাঁ, কনসেপ্ট ঠিক থাকলে, যারা কনসেপ্ট ভালো আছে, কনসেপচুয়াল কোয়েশ্চেন আনসার করে ফেলতে পারবে, কিন্তু ওই নিউমারিক্যাল প্র্যাকটিস নেই বলে কীরকম ডিফারেন্ট টাইপের নিউমারিক্যাল আসতে পারে, ওটা তো ও এনকাউন্টার করেনি, তো ওর ওটাতে অসুবিধা হবে। এবার কারোর বোর্ড খুব দুর্দান্ত করা আছে, ও যদি 2 মাস ওটা প্র্যাকটিস করে, 2 মান্থস যদি যেই জন্য প্র্যাকটিস করে বা নিটের জন্য প্র্যাকটিস করে, তাহলে ওর কাছেও কোনো সমস্যা হওয়ার কথা না। মোট কথা MCQ প্র্যাকটিস আপনাকে করতে হবে, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন যেই যত বেশি প্র্যাকটিস করবে, ওর কনফিডেন্স যেইর জন্য তত বেশি ভালো হবে। যেই জন্য যে অনুশীলন যারা করেন, প্র্যাকটিসটা যারা করেন, তারা কি বোর্ডের পরীক্ষাতে সুবিধা পেতে পারে? আরামসে। বোর্ডে তো প্রথম 16টা কোশ্চেন MCQ থাকে, ওগুলো ওদের কাছে জলবাদ, ওগুলো ওরা 2 মিনিটে করে ফেলবে। তার মানে যে মিনসটা বেশি সুযোগ করে নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। না, আমি এরকম বলবো না যে শুধু যেই মিনসটাকেই এরকমটা, আমি বলবো যে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, তারপর তুমি আগে বাছাই করো যে তুমি কোন এক্সামটা দেবে। একদম। আমার কাছে যেই আছে ইঞ্জিনিয়ারিং কলেজে যাওয়ার জন্য, নিট আছে মেডিকেল যাওয়ার জন্য, তারপর আছে একটা নতুন এক্সাম শুরু হয়েছে CUET, কমন ইউনিভার্সিটি অ্যাডভান্স টেস্ট, যেটাতে আপনার সারা ভারতবর্ষের
44টা সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেরকম টপ ইউনিভার্সিটির মধ্যে JNU আছে, দিল্লি ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ আছে, ওগুলোতে যদি আপনি রিসার্চ করতে যান, ওইখানে যদি পড়তে যান ডাইরেক্ট BSc MSc বা ডুয়েল কোর্স, ওগুলোর জন্য আছে CUET এক্সাম। এবার সিলেবাস মোরললে সবারই সেম। এবার কি হবে, কোশ্চেনের প্যাটার্ন এক একটাতে এক এক রকম। জেইর একরকম, জেইতে যেমন 25টা ফিজিক্সের কোশ্চেন আনসার করতে হয়, এটাই আপনি যখন নিটে যাবেন আপনাকে 1.5 ঘন্টার মধ্যে 45টা কোশ্চেন আনসার করতে হবে। এটাই যখন আমরা CUET-তে যাবেন ওটা আবার ডিফারেন্ট হয়ে যাবে। তো প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যার যেটা টার্গেট, তো ও ওইভাবে যদি মক টেস্ট দেয় তো বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু ফিজিক্সের যে কনসেপ্ট, ওগুলো আপনি ISC বোর্ডে থাকুন, CBSE বোর্ডে থাকুন, TBSE বোর্ডে থাকুন, সেম থাকে, একই জিনিস। একটা বিষয় মানে ছাত্রছাত্রীদের জন্য বলার জন্য বলবো, সেটা হচ্ছে যে এই যে কেউ কেউ বলেন যে আমি প্রিপারেশনটা বোর্ডের জন্য নিচ্ছি, এবার জয়েন্ট এন্ট্রান্সের জন্য কিছুই নেব না, এই কনসেপ্টটা কি ছাত্রছাত্রীদের কোনো 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 ক্ষেত্রে ক্ষতি করতে পারে? এটা একটা কনফিডেন্সের অভাব বলবো আর কি। মানে ধরুন এক্সাম চলে এসছে, তখন ও নিজেকে বাঁচানোর জন্য এরকম কথা অনেকে বলে, হ্যাঁ সেটাই আর কি, যে গার্জিয়ানকে একটা বোঝানোর জন্য। এরকম হওয়ার কথা নেই, এটা আরামসেই দিতে পারে। তো এবার ধরুন কারো শরীর খারাপ হয়ে গেল, কোনো একটা ওটা এক্সেপশনাল, তখন ওই রিপিট করার জন্য সুযোগ তো আরামসেই আছে, তো রিপিট করতেই পারে। কিন্তু আমি বলবো না যেন আমি 11 12 কিছু দিন নষ্ট হয়ে গেল এখন আমি বলবো যে এটা এবার দেবো না, নেক্সট দেবো, এটা অজুহাত ছাড়া কিছু কোনো না। কোনো ছাত্র এরকম বলার চেষ্টা করে যে না এবার শুধু আমি বোর্ডের এক্সাম দেবো। এটা কি খুব মানে অ্যাটিচিউডটা কি খুব কারেক্ট অ্যাটিচিউড বলে? অ্যাটিচিউডটা কারেক্ট ওই সেন্সে হতে পারে, ধরুন কারোর সায়েন্স নেওয়ার ইচ্ছে ছিল না, ও সায়েন্স নিয়ে নিয়েছে, ওর সায়েন্স পড়তেই ভালো লাগে না, ও ধরুন অন্য কম্পিটিটিভ এক্সাম দেবে, ধরুন জেনারেল লাইন পড়ে TPSC-র কোনো TCS এক্সাম দেবে বা UPSC-র IAS-এর এক্সাম দেবে, তো ওদের কাছে এইগুলো কিছু ম্যাটার করে না। তো ও তখন কি মনে মনে ভাবতে থাকে আমি বোর্ড কমপ্লিট করবো, কোনো মধ্যে গ্র্যাজুয়েশনটা করবো, তারপর আমি UPSC সিলেবাসের পড়বো। তো ওর কাছে তো ওর টার্গেটটা আলাদা হয়ে যেতে পারে। তো ওর কাছে এরকম যদি ও এরকম বলে যে আমি শুধু বোর্ডটাই দেবো, দেন ইটস ফাইন, কারণ ওর গোলটা সেট করা আছে, একটা জায়গায় সেট করা আছে। গোল সেট না করে আমি জাস্ট বলে দিলাম যে এই বছর আমি দেবো না, এটা আমার কাছে ফাঁকি ছাড়া আর কিছুই না। JEE মেইনস এবং আমাদের বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এক্সাম দুটোই খুব কাছাকাছি। ধরুন জানুয়ারি মাসের শেষ সপ্তাহের শেষ দিকে শেষ হয়ে যাবে JEE মেইনসের ব্যাপারটা, এরপরে বোর্ডের পরীক্ষা শুরু হয়ে TBSC-র এক্সাম আপনার শুরু হচ্ছে মার্চের 1 তারিখ, মার্চের 1 তারিখ থেকে। এই মুহূর্তে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন ফিজিক্স সম্পর্কে? ফিজিক্স সম্বন্ধে বলবো যে অনেকেরই সিলেবাস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তোমরা রিভিশন করো ভালো করে, 2-1টা মক টেস্ট দাও, আর একটা অ্যাটলিস্ট কম্পিউটার বেস টেস্ট দিয়ে দিও, যাতে তোমরা ওই 3 ঘন্টা বসে থাকার একটা প্র্যাকটিস হয়। কারণ আমি অনেককে দেখেছি কম্পিউটারের সামনে বসলে 4-5টা কোশ্চেন করে তারপর উঠে যায়, বোরিং লাগে, ভালো লাগে না, এরকম বলে। তো এরকম করলে তো হবে না, আমাকে এক্সামের দিন ওইখানেই করতে হবে। তো আমাকে শুধু ওখানে এক্সামের দিন একটা পেন নিয়ে যেতে হবে, আর কিছুই দেবে না নিতে। একটা রাফ পেপার দেবে, রাফ পেপারটাকে রাফ করে আপনি ওখানে টিক করে দিয়ে আবার রাফ পেপারটা আবার তাকে রিটার্ন করে দিয়ে আসতে হবে। তো বেশির থেকে বেশি মক টেস্ট দাও, তারপরে ফর্মুলা রিভিশন করো, আর যেগুলো পড়েছো ওটার উপর কনফিডেন্স রাখো যে এখান থেকেই আমার হয়ে যাবে। ঠিক আছে, তো হয়ে যাবে, এটাতে আর কোনো সমস্যা নেই। যার সিলেবাস কমপ্লিট আছে, ধরুন 75%ও করা আছে, তো 75%ও যদি করা থাকে, ও যদি অ্যাটলিস্ট 75% মার্কসও এখান থেকে বার করে নিতে পারে, তাহলে ওর হয়ে যাবে। অ্যাটলিস্ট তো আমাদের যে কোনো একটা এনআইটিতে হয়েই যাবে। সর্বশেষ কোশ্চেন, আপনি এই যে কম্পিউটার বেসড ইত্যাদি ইত্যাদি সবগুলি বললেন, সবগুলি কারেক্ট। কথা হচ্ছে যে ছেলেমেয়েরা তো স্কুলে প্র্যাকটিক্যাল করছে, প্র্যাকটিক্যালের কিন্তু সমস্ত স্কুলে কি এই ইনফ্রাস্ট্রাকচার রয়েছে যে প্রত্যেক স্টুডেন্টকে একটা করে কম্পিউটার ধরিয়ে দিতে পারবে ফিজিক্সের জন্য বা এই নিউমেরিক্যাল টেস্ট শেখার জন্য? এই যে বিষয়টা নেই, ওরা কভার করবে কী করে? তো ওটাতে তো গভর্নমেন্টের স্টেপ নেওয়া নিশ্চয়ই উচিত, গভর্নমেন্টের স্টেপ নিশ্চয়ই নেওয়া উচিত। এটা তো ঠিক, সব স্কুলে এই পরিকাঠামো নেই। তো সেই ক্ষেত্রে যেই স্কুলে আছে ওখানে যদি নিয়ে যাওয়া হয়, যেন আপনি ধরুন কোনো একটা স্কুলে 50টা কম্পিউটারের একটা ল্যাবরেটরি আছে, ঠিক আছে, তো ওখানে আপনি এখন পেন ড্রাইভেই টেস্টগুলো লোড করা যায়। তো লোড করে আপনার যেগুলো সায়েন্সের স্টুডেন্ট যারা ইন্টারেস্টেড, ওদেরকে আপনি ওই স্কুলে যদি নিয়ে যাওয়া হয়, দেন একটা দিন আমরা ওইখানে গিয়ে মক টেস্ট দেওয়াবো, আমার মনে হয় না ওরা ডিসঅ্যালাউ করবে, মানে অ্যালাউ করে দেবে। তো ওইরকম করে প্রত্যেক স্কুলেরই উচিত যে যারা সায়েন্সের স্টুডেন্ট আছে ওদেরকে এই ব্যবস্থাটা অ্যাটলিস্ট করে দেওয়া, যাতে ওরা একটা কম্পিউটার বেস টেস্ট দিতে পারে।
আদারওয়াইজ এমনিতে তো প্রাইভেট অনেকখানি এই ব্যবস্থাগুলো আছে, ওরা নিতেই পারে। যাদের অর্থনৈতিক একটু অসুবিধা আছে তারা স্কুলগুলিতে এগুলি করা কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব, নিশ্চয়ই সম্ভব। অনেক স্কুলেই তো 30টা 40টা কম্পিউটার থাকলে আপনি ফেস করে দিন না। এই যে মানে বিরাট করে স্কুলে সায়েন্স খুলে দিলাম, ঘটনাটা ওই পর্যন্ত রেখে দিলে হবে কি? না, ওরকম করলে হবে না। আপনি যদি সায়েন্স খোলেন আপনাকে পরিকাঠামো দিতে হবে, ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা দিতে হবে। প্রত্যেকের জন্য আলাদা মাইক্রোস্কোপও যেমন দরকার, তেমনি এরকম। এক্স্যাক্টলি। আমি যদি স্টুডেন্টটাকে সুযোগই না করে দিই, তাহলে ও যদি কিছু না করতে পারে, তাহলে তো আপনার দায়ী নিতে হবে। কারণ স্টুডেন্টটা যদি ভালো রেজাল্ট করে, তখন যদি বলেন আমার স্কুলের স্টুডেন্ট ভালো রেজাল্ট করেছে, যেই ছেলেটা খারাপ রেজাল্ট করলো ওটাও তো আপনারই দায়ী নিতে হবে, কারণ ও সুযোগই পায়নি, সুযোগটা করে দিতে পারেননি আপনি। ঠিক, পারফেকশন আনতে গেলে তো প্র্যাকটিসটা করতে হবে, স্কুল থেকেই করা উচিত। এক্স্যাক্টলি, এটা আর কোনো সন্দেহ নেই। দীর্ঘক্ষণ কবিরবাবুকে আমরা ঝালিয়ে নিলাম তোমাদের জন্যই। উনি অসাধারণভাবে এক জলের মতো আমি তো ওই সাবজেক্টের লোক না, তা আমার কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেল। বলতে 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 শেষ পর্যন্ত কিন্তু এমন একটা জায়গায় এলাম, তোমার বিদ্যালয়, সেখান থেকেই তোমার মাটি তৈরি হয়ে যাবে, পাটা কোথায় রাখবে, এবং তার অল্টারনেটিভও কতগুলি বিষয় উনি বলে দিলেন। এখন প্রায় প্রত্যেকেরই ল্যাপটপ, কম্পিউটার বাড়িতে রয়েছে। বিজ্ঞানের ছাত্র যারা, তারা নিশ্চিতভাবে এটার উপযোগিতা বুঝেই বাড়িতে ব্যবহার করেছে এবং করছেও। তারা কি কি কাজ করবে কবিরবাবু সেটা স্পষ্ট করে বলে দিলেন। তার অভিজ্ঞতা এবং ছাত্রছাত্রীদের সঙ্গে প্রত্যক্ষভাবে যোগাযোগের পরিপ্রেক্ষিতেই যে বক্তব্যটা আজকে রাখলেন, সেটা সবটাই তোমাদের জন্য। আমাদের আশা তোমরা এইভাবে যদি নিজেদের তৈরি করতে থাকো, তাহলে মনে রাখবে এটা ক্লাস 11 থেকে কিন্তু বলেছেন, 12-এর ওরা তো পেয়েছে, এবং 11-এর ছাত্রছাত্রীরাও কীভাবে নিজেদের তৈরি করবে, এই যে একটা নিখুঁত বক্তব্য এবং নিখুঁতভাবে তৈরি করার যে একটা পথ উনি বলে দিলেন, এটা তোমাদের নিশ্চিতভাবে কাজে লাগবে এই আশা ব্যক্ত করে বলি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরীক্ষার আগে এটা অত্যন্ত জরুরি, অন্য কিছু থেকেও এটা বেশি জরুরি। সুস্থভাবে পরীক্ষার হলে যাবে। আবার বলি, সাফল্য তোমার দরজায় কড়া নাড়ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে নমস্কার। নমস্কার।